স্বাগত দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ে নাগরিক টেলিভিশনের বিশেষ আয়োজন শেয়ার টকে আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। শেয়ার টক অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় রয়েছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। অনুষ্ঠানের শুরুতেই এক নজরে জানিয়ে দেব কেমন গেল ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে গেল সপ্তাহে সূচক 13.93 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,205.23 পয়েন্ট। লেনদেন 809 কোটি বেড়ে সর্বমোট টার্নওভার হয়েছে 2,436 কোটি 37 লাখ টাকা। লেনদেন বাড়লেও বাজার মূলধন কমেছে 2,222 কোটি টাকা। এদিকে সপ্তাহ জুড়ে 395 প্রতিষ্ঠানের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 141টির, কমেছে 235টির এবং অপরিবর্তিত রয়েছে 19টির দর। ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো পতনের সপ্তাহ শেষ করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। সিএসসি সূচক CASPI 32 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 14,509 পয়েন্ট। সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে 43 কোটি 60 লাখ টাকা। এছাড়া 318 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 131টির, কমেছে 165টির এবং অপরিবর্তিত রয়েছে 22টির দর। দর্শক, এক নজরে সাপ্তাহিক শেয়ার বাজারের অবস্থা জানার পর মার্কেট বিশ্লেষণ জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আইডিএলসি সিকিউরিটিজ হাউসের পক্ষে মোহাম্মদ তাসনিম। এই সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স গত সপ্তাহের তুলনায় প্রায় 14 পয়েন্ট কমে 5,205 পয়েন্টে এসে শেষ হয়েছে, যা গত সপ্তাহের তুলনায় প্রায় 0.27% কম। এই সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স সবচেয়ে বেশি পজিটিভলি ইম্প্যাক্টেড হয়েছে ব্যাংক, ইঞ্জিনিয়ারিং এবং ফার্মা অ্যান্ড কেমিক্যাল সেক্টরের মাধ্যমে। অপরদিকে সবচেয়ে বেশি নেগেটিভলি ইম্প্যাক্ট হয়েছে ফুড, জেনারেল ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের মাধ্যমে। ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এবং SIBL সবচেয়ে বেশি পজিটিভলি ইম্প্যাক্ট করেছে। অপরদিকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, শাহজালাল ব্যাংক এবং ইউনিলিভার কনজিউমার লিমিটেড সবচেয়ে বেশি নেগেটিভ ইম্প্যাক্ট করেছে। এই সপ্তাহে টার্নওভার প্রায় 805 মিলিয়ন টাকা বেড়ে 4,873 মিলিয়ন টাকা এসে দাঁড়িয়েছে, যা গত সপ্তাহের তুলনায় প্রায় 19.8% বেশি। প্রাইস টু আর্নিং রেশিও প্রায় 9.6 টাইমস এসে দাঁড়িয়েছে। মূল্য পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি লাভবান হয়েছে সিমেন্ট সেক্টর, মিউচুয়াল ফান্ড এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর। অপরদিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টেক্সটাইল সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং এবং ব্যাংক সেক্টর। এই সপ্তাহে সবচেয়ে বেশি টার্নওভার ছিল ফার্মা অ্যান্ড কেমিক্যাল সেক্টর, টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর। বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বেক্সিমকো ফার্মা এবং XP সিরামিক্স অ্যাভারেজ ডেইলি টার্নওভারের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে। অপরদিকে ব্লক ট্রানজাকশনের দিক থেকে ব্যাংক এশিয়া, বিচ হ্যাচারি এবং ওয়ালটন হাইটেক লিমিটেড সবচেয়ে এগিয়ে রয়েছে। মূল্য পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি লাভবান হয়েছে লিন্ডে বিডি, হাইডেলবার্গ সিমেন্ট এবং IFIC ফার্স্ট মিউচুয়াল ফান্ড। অপরদিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ লাইন ক্লোদিং, সালাম কোল্ড রিরোলিং এবং সোনারগাঁও। গত মার্চ মাসে আমরা প্রায় $3.3 বিলিয়ন রেমিটেন্স হিসেবে ইনকাম করেছি, যা গত বছর একই সময়ের তুলনায় প্রায় 65% বেশি। অপরদিকে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ প্রায় $25 বিলিয়ন ক্রস করেছে, যা BPM6 ক্যালকুলেশন অনুযায়ী প্রায় $20.4 বিলিয়ন। অপরদিকে আমরা দেখতে পেরেছি মার্চ মাসে $4.25 বিলিয়ন এক্সপোর্ট আর্নিংস এসেছে, যা গত বছর একই সময়ের তুলনায় প্রায় 11.4% বেশি। সেই সাথে আমরা দেখতে পেরেছি আমাদের চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট 4.07 বিলিয়ন থেকে কমে 1.27 বিলিয়নে এসে দাঁড়িয়েছে, যা আমাদের অর্থনীতির জন্য খুবই ভালো একটি সংবাদ। আমরা এই সপ্তাহে দেখতে পেরেছি ইউনাইটেড স্টেটস থেকে রেসিপ্রোকাল ট্যারিফ 90 দিনের জন্য স্থগিত করা হয়েছে, যা আমাদের এক্সপোর্টের জন্য খুবই ভালো একটি সংবাদ। আমরা যদি অর্থনীতির অন্য একটি দিকে তাকাই তাহলে প্রথমেই বলতে হয় ইনফ্লেশন নিয়ে। মার্চ মাসে আমাদের ইনফ্লেশন 9.35% এসে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারি মাসে ছিল 9.32%। ইনফ্লেশন বেড়ে যাওয়ার পেছনে অন্যতম প্রধান কারণ ছিল গুডস এবং সার্ভিসেসের প্রাইস বেড়ে যাওয়া। অপরদিকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাদের গ্রোথ ফোরকাস্ট 4.3% থেকে কমিয়ে 3.9% করেছে। গ্রোথ ফোরকাস্ট কমানোর অন্যতম প্রধান কারণ ছিল US ট্যারিফ, আমাদের পলিটিক্যাল আনসার্টেনিটি এবং আমাদের কন্ট্রাকশনারি মনিটারি পলিসি। সেই সাথে আমরা এই সপ্তাহে দেখতে পেরেছি আমাদের প্রাইভেট সেক্টর ক্রেডিট মাত্র 0.25% রেটে গ্রো করেছে এবং আমাদের পারচেসিং ম্যানেজার ইন্ডেক্স প্রায় 2.9 পয়েন্টস কমে 61.7 পয়েন্টস এসে দাঁড়িয়েছে, যা আমাদের স্লো ইকোনমিকেই ইন্ডিকেট করছে। এই সপ্তাহে আমরা ব্যাংকিং রিলেটেড কিছু নিউজও পেয়েছি। বাংলাদেশ ব্যাংক গভর্নর ইসলামী ব্যাংক সেক্টর রিস্ট্রাকচার করবেন বলে মন্তব্য করেছেন এবং সেই সাথে বলেছেন ইসলামী ব্যাংকগুলোকে মার্জ করে দুটো বড় ব্যাংকে রূপান্তরিত করা হবে। সেই সাথে আমরা দেখতে পেরেছি বাংলাদেশ ব্যাংক স্টক মার্কেট ফান্ড এর টেনিউর এক্সটেন্ড করেছেন 2026-এর শেষ পর্যন্ত, যা আমাদের স্টক মার্কেটের জন্য খুবই ভালো একটি সংবাদ। অপরদিকে আমরা দেখতে পেরেছি বাংলাদেশ ব্যাংক IMF এর ডিফল্ট লোন পলিসি ইমপ্লিমেন্টেশনের জন্য কিছুটা ডিলে করতে চাচ্ছে, যার ফলশ্রুতিতে আমাদের ব্যাংকিং সেক্টরের
নন পারফর্মিং লোন কিছুটা কম দেখাবে। দর্শক, গেল সপ্তাহে বিশ্ব শেয়ার বাজার টালমাটাল অবস্থা পার করেছে একটি মাত্র খবরে, আর তা হলো যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ। যদিও 3 মাসের স্থগিতাদেশ দেয়ায় কিছুটা পাওয়া গেছে রক্ষা। দেশের বাইরে রপ্তানি করা 2326 প্রতিষ্ঠানের মধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করে 957 প্রতিষ্ঠান। যদি পাল্টা শুল্কের তড়িৎ ব্যবস্থা না নেওয়া হয় তাহলে সংকটে পড়বে দেশের রপ্তানি, এতে ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি। তবে কি প্রভাব পড়বে দেশের শেয়ার বাজারে, সে বিষয়ে জানবো সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছে। আমাদের শেয়ার বাজার তো আগে থেকেই অনেকটা কমে আছে, তারপরে যে বিশ্ব শেয়ার বাজার বা যে কোম্পানিগুলা সেখানে ডাইরেক্টলি আমাদের সাথে কোনো ইনভলভমেন্ট নাই। আরেকটা হলো যে একটা জায়গায় আছে যে আমাদের এক্সপোর্টটা বাড়বে কিনা বা এক্সপোর্টের কি হবে সেটা তো আমাদের সরকার সেটা দেখতেছেন এবং মাননীয় উপদেষ্টারা সেটা নিয়ে চিঠিও দিয়েছেন। সেটাতে আমি আশাবাদী যে একটা কিছু হবে। এবং তারপরেও যদি বাংলাদেশ কিন্তু কম্পিটিটিভ প্রাইস কম্পিটিশনে, ভিয়েতনামই তো আমাদের কম্পিটিটার, তাদেরও কিন্তু ট্যাক্স বাড়ছে। সুতরাং ভিয়েতনামের সাথে কম্পিটিশন দিতে গেলে আমার যে পরিমাণ দরকার, আমার ক্যাপাবিলিটি, ইফিসিয়েন্সি, সেই জায়গাটাতে আমাদের অর্জন করতে হবে। এবং এরপরেও আমাদের দেখেন গত বছর আমরা দেখতেছি যে গত 9 মাসে আমাদের এক্সপোর্ট কিন্তু প্রায় 10% বাড়ছে, রেমিটেন্সও বাড়ছে। তবে প্রবৃদ্ধি কিন্তু আছে। তবে এই ট্যাক্সের এইটা একটা চ্যালেঞ্জ আছে, এটা নিশ্চয়ই সহসাই এটা আমাদের একটা ভালো কিছু দিবে সেই আশাতেই আমাদের শেয়ার বাজারে এটার খুব একটা ডাইরেক্ট ইফেক্ট কিন্তু নাই। আর বেসিক্যালি যে বিশ্ব ট্যারিফ যেটা বাড়ার ফলে আমরা যে গার্মেন্টসগুলো করি একেবারে ফান্ডামেন্টাল বেসিক গার্মেন্টস, সেইখানে যে পণ্যের যে মান বা দাম সেটা খুবই কম থাকে। সুতরাং সেখানে কিছুটা বাড়লেও সারা পৃথিবীতেই তো বাড়বে। সুতরাং এটা আসলে যারা এন্ড ইউজার, আমেরিকার যারা ব্যবহারকারী, তাদের এখানে কিন্তু জিনিসপত্রের দাম বাড়বে। তাতে করে হয়তো তাদের ক্রয় ক্ষমতা কিছুটা কমবে, ইম্পোর্ট কমবে। কিন্তু আমরা বাংলাদেশ থেকে আমেরিকাতে মাত্র $8 বিলিয়ন এক্সপোর্ট করি, আমাদের অন্য দেশেও ব্যাপক এক্সপোর্ট আছে। সুতরাং আমি মনে করি এই জায়গাটা মিনিমাইজ হয়ে যাবে শর্ট টাইমে। আশা করা যায় যে বাংলাদেশ তার ক্যাপাসিটি দিয়েই তার প্রতিযোগিতায় প্রাইস কম্পিটিশনে অন্য দেশ যে দামে বানায় তার চেয়ে কিন্তু আমার দেশের পণ্যটা ভালো পণ্য কম দামে বানাইতে পারি। ট্রাম্প ক্ষমতা আসার পর থেকে সে কিন্তু অনেক আগে থেকে ডিক্লেয়ার দিয়ে রাখছিল যে এপ্রিল মাসের 2 তারিখে উনি এই টাইপটা করবে। সেই জন্য সারা পৃথিবীর শেয়ার মার্কেটে কিন্তু লাস্ট 3 মান্থ ধরে কিন্তু একটু ভলাটাইল অবস্থায় ছিল। ইন্ডিয়াতে 81,000 ইন্ডেক্স উঠছিল, সেটা আবার 71,000-এ নামছিল, ফরেন সেল হয়েছে প্রায় 2 লক্ষ কোটি টাকার ওদের ফরেন সেল প্রেশার ছিল। তো আমাদের শেয়ার মার্কেটে একটা সুবিধা হচ্ছে, আমাদের মার্কেটে কিন্তু সেল প্রেশার যেটা ছিল সেটা গত বছরের মধ্যে শেষ হয়ে গেছে। এখন আমাদের মার্কেটে একটু আস্তে আস্তে করে কিছু ইউরোপিয়ান, নরওয়ের কিছু ফান্ড এখানে আসতেছে, হংকং বেস কিছু ফান্ড এখানে আসতেছে। তো আমাদের মার্কেটে ওই প্রেশারটা নাই, যে প্রেশারটার কারণে একটা সেল প্রেশার থাকবে, যেটা আমরা কিছুদিন আগেও ব্রিটিশ আমেরিকান টোবাকোর একটা সেল প্রেশার দেখেছি। এরকম কিছু কিছু শেয়ারের সেল প্রেশার ছিল, সেগুলো মোটামুটি প্রায় শেষের দিকে। তো এখন নতুন করে কিন্তু আবার ফরেনাররা কিন্তু আমাদের মার্কেটে এন্ট্রি দিচ্ছে, ভালো ভালো ব্যাংকগুলো ডিভিডেন্ড ভালো দিচ্ছে, তো সেগুলোতে তারা আবার এন্ট্রি দিচ্ছে। তো আমাদের মার্কেট আলটিমেটলি এখন ফোকাস, তার মধ্যে আমাদের দেশে এখন বর্তমান যে সরকারের যে ফিনান্সিয়াল যে ম্যানেজমেন্ট লাস্ট রোজার মাসে, এটা সারা পৃথিবীতে কিন্তু দৃষ্টি আকর্ষণ করছে। যে কারণে কিন্তু আমাদের এখানে কিন্তু এখন একটা ইনভেস্টমেন্ট সামিট হচ্ছে, আপনারা জানেন। উল্টো আমাদের এখানে অনেক বিদেশিরা কিন্তু ঘুরতে আসছে, ইন্ডাস্ট্রিগুলো দেখতে আসছে। এই মিটিংটার পরে বাংলাদেশের সারা পৃথিবীতে অনেক হাইলাইট হবে। আমি মনে করি তখন আরো বিনিয়োগ অনেক আসবে, যে কারণে এই সমস্যা থেকে তোমাকে বাংলাদেশ দূরে থাকবে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের ফলে আমাদের দেশের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো পেতে পারে সরকারি প্রণোদনা। যেহেতু বাংলাদেশ সরকারের সাথে বর্তমান আমেরিকান সরকার একটা খুবই সুন্দর একটা লিয়াজও চলতেছে, এবং হোপফুল, এবং বাংলাদেশ সরকার কিন্তু গতকালকে বিভিন্নভাবে চেষ্টা করতেছে ডিক্লেয়ার করার, কারণ আমেরিকার সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বাড়ানো, যেটারই সূত্র ধরে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা স্টার্লিং এর ইনভেস্টমেন্ট আসছে, গতবার পারমিশন পেয়ে গেছে, এবং সরকার থেকে আরো 100টা পণ্য আমেরিকান পণ্যের উপরে শুল্ক ছাড় দেওয়ার চিন্তা ভাবনা চলতেছে। এবং যারা এই সমস্যার মধ্যে পড়ছে, আপনারা দেখছেন আছে পত্রিকাগুলোতে অনেক গার্মেন্টস কোম্পানির অর্ডার বন্ধ হয়ে গেছে। আমি মনে করি সরকার এখানে সেই গার্মেন্টসগুলো যারা আমেরিকাতে এক্সপোর্ট করে ওদের সুদের হারটা কমাই দিয়ে, যারা 15% সুদে টাকা নেয়, সেখানে যদি 2-3% করে দেয়, বাংলাদেশ ব্যাংক থেকে ইজিলি করতে পারে, করলে কিন্তু এই সমস্যার থেকে আমরা উত্তর পাবো। পার্শ্ববর্তী দেশে হাউসগুলোর লেনদেনের উপর যেভাবে লাখে 5 টাকা ট্যাক্স দিতে হয়, সেখানে আমাদের দেশে দিতে হয় 50 টাকা।
একে তো শেয়ার বাজারের দীর্ঘ মন্দা অবস্থা, তার উপর করের বাড়তি বোঝা লেনদেন ও মার্কেটকে করে ফেলেছে ধীর গতি। তাই আসন্ন বাজেটে হাউসগুলোর লেনদেনের উপর করের হার কমিয়ে দিলে বাজারে অনেকটা ফিরবে গতি, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। এখন আমাদের বাজারটা অনেক দুর্বল হয়ে গেছে, ট্রেডিং এর পরিমাণ কম এবং ট্রেডিং করতে গেলে যে ট্যাক্স দিতে হচ্ছে, লস করেও ব্রোকারেজ হাউসগুলো অনেক ট্যাক্স দিচ্ছে। মানে ইনকাম ট্যাক্স তো হওয়া উচিত ইনকামের উপর, এখানে লস হইলো এআইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স থাকার কারণে এই ট্যাক্সটা হয়ে যাচ্ছে। এই জায়গাটায় আমি আশা করি যে আমাদের জাতীয় রাজস্ব বোর্ড এটা নজর দিবেন, যাতে আমাদের ভলিউমটা ইনক্রিজ করে। পার্শ্ববর্তী দেশে 1 লাখ টাকায় 5 টাকা দিতে হয়, আমাদের 1 লাখ টাকা ট্রেড করলে ট্যাক্স দিতে হয় 50 টাকা, কিন্তু সেটা তো আসলে যুক্তিসঙ্গত না। এই জায়গাটা আশা করি সামনের বাজেটে অ্যাড্রেস করা হবে। ট্রেডিংয়ের উপরে যে ট্যাক্সটা সেটা হলো আমাদের ট্রেডিংটারে স্লো করে দিচ্ছে, আমাদের মার্কেটটারে স্লো করছে, এবং এই ট্রেডিং স্লো হওয়ার কারণে হচ্ছে কি নতুন কোম্পানি আসতেছে না, ভলিউম না থাকলে ভালো কোম্পানি লিস্টেড হয় না, নতুন বিনিয়োগকারী আসে না। আমার মনে হয় ওই জায়গাটাই ফোকাস দেওয়া উচিত। দর্শক, পাকিস্তানের শেয়ার বাজারে স্ট্যান্ডার্ড চার্টার্ড, নেসলে, মেটলাইফ, ইউনিলিভার থেকে শুরু করে নামকরা অনেক বহুজাতিক কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। আমাদের দেশে বারংবার এসব কোম্পানি তালিকাভুক্তির আলোচনা চললেও নেই কোনো বাস্তব সমাধান। এখন ভালো কোম্পানি যদি প্রাইভেটলি আসতে অনেক সময় লাগে, কিন্তু সরকারের হাতে কিন্তু বেশ কিছু মাল্টিন্যাশনাল কোম্পানির শেয়ার আছে, লাইক ইউনিলিভারের শেয়ার আছে, আরো অনেকগুলো মাল্টিন্যাশনাল কোম্পানির শেয়ার গভর্নমেন্টের কাছে আছে। গভর্নমেন্ট যদি সেগুলোকে প্রথমে ছাড়ে, হ্যাঁ, তারপর আবার আমরা যদি এদেরকে আবার ট্যাক্স কিছু ডিফারেন্স দেয়, আমাদের দেশে যে মেটলাইফ, এরিকো, যারা এ ধরনের কোম্পানিকে 37.5 থেকে 40% ট্যাক্স দিতে হয়। যদি আমরা বলি গ্রামীণ ফোন যখন মার্কেটে আসছে, তাদের মনে আছে গ্রামীণ ফোনকে কিন্তু 5% ট্যাক্স ছাড় দেওয়া হয়েছিল। ঠিক একই রকমভাবে সরকারি স্ট্যান্ডার্ড চার্টারকে 5% এই বছরের বাজেটে, অথবা মেটলাইফকে একটা ছাড় দেয়, অথবা ইউনিলিভারকে ছাড় দেয়। আমি মনে করি অনেক কোম্পানি মার্কেটে আসার জন্য উদ্বুদ্ধ হবে, এটা খুবই দরকার। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, অনেক ভালো কোম্পানি আছে আসার যোগ্য, কিন্তু এই ধরনের ছাড় দিলেই একমাত্র তারা আসবে। দর্শক, ভারতের পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডগুলোর আকার 40 লাখ কোটি টাকা। বাজার যখনই খারাপ আচরণ করতে চায় তখনই এই ফান্ডগুলো বাজারকে টেনে ধরে। ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর যেমন নানা রকম ডিপিএস পলিসি পণ্য রয়েছে, মিউচুয়াল ফান্ডগুলোরও রয়েছে বৈচিত্র্যময় বিনিয়োগ পণ্য। কিন্তু আমাদের দেশ হয়ে গেছে ইকুইটি নির্ভর মিউচুয়াল ফান্ড। নেই কোনো বৈচিত্র্য, মন্দা বাজারেও নেই কোনো ভূমিকা। আপনারা যদি দেখেন যে ব্যাংকগুলোর ডিপিএস আছে, বিভিন্ন রকমের সেবা আছে, ওরা দেয়, যেভাবে তারা টোটাল ডিপোজিটগুলো আকর্ষণ করে, ঠিক একই রকম লাইফ ইন্স্যুরেন্সগুলোর ক্ষেত্রে গণ বীমা আছে, ইসলামী বীমা আছে, একক বীমা আছে, বিভিন্ন রকম বীমার মাধ্যমে, স্টুডেন্ট বীমা আছে, এগুলো দিয়ে কিন্তু তারা অ্যাটেনশন ড্র করে। কিন্তু আমাদের মিউচুয়াল ফান্ডগুলো সেই প্রাগৈতিহাসিক কাল থেকে ক্লোজ ইন মিউচুয়াল ফান্ড, ওপেন ইন মিউচুয়াল ফান্ড, এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ, এবং সেটা মোস্টলি ইকুইটি বেস। আমরা যদি আজকে ভারতের দিকে তাকাই, ভারতের মিউচুয়াল ফান্ড আজকে 40 লক্ষ কোটি রুপির সমন্বয়ে গঠিত। সেখানে ব্যালেন্স ফান্ড আছে, সেখানে এফডি ফান্ড আছে, মানে মিউচুয়াল ফান্ড শুধু ট্রেজারি বন্ড কিনবে, মিউচুয়াল ফান্ড গোল্ড ফান্ডও আছে, তো বৈচিত্র্যময় কমোডিটিস ফান্ডও আছে। আমাদের এখানে মিউচুয়াল ফান্ড মোস্টলি হচ্ছে ইকুইটি বেস। তো আমরা যদি আলটিমেটলি ডাইভার্সিফাই করতে পারি, আবার মিউচুয়াল ফান্ড কিন্তু এই দুর্বল সময়ে আসতে হবে, কারণ এখন যদি তারা লো প্রাইসে সেটা কিনতে পারে, তারা কিন্তু যখন মার্কেট, আমাদের মার্কেট আমরা জানি সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ডিপ্রেস মার্কেট, এই মার্কেটে যখন সামনে ফোকাস হবে, তখন কিন্তু মিউচুয়াল ফান্ডগুলো ডিভিডেন্ডে বৈচিত্র্য আসবে, এবং তখন অনেক ভালো ভালো ডিভিডেন্ড দেওয়ার ক্ষমতা তাদের তৈরি হবে এবং দিবে। এর জন্য প্রথমে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে প্রাথমিকভাবে, আমরা জানি আইসিবি সবসময় এসব ক্ষেত্রে আগে আসে। আইসিবিকে জরুরি ভিত্তিতে মার্কেটে কিছু ভালো শেয়ার বিশেষ মিউচুয়াল ফান্ড গঠন করতে পারে, বিভিন্ন ব্যাংকগুলো করতে পারে। এখন অনেক ব্যাংক কিন্তু পুঁজিবাজারে কিন্তু তাদের উইং আছে এবং অ্যাসেট ম্যানেজমেন্ট উইং আছে বিভিন্ন, কিন্তু বাট তারা কিন্তু এগুলো নিয়ে ব্যাপকভাবে আসতেছে না, তারা সেই তাদের প্রাগৈতিহাসিক কমার্শিয়াল ব্যাংকিং এর মধ্যে সীমাবদ্ধ, বন্ডের মধ্যে সীমাবদ্ধ। আমি মনে করি প্রত্যেকেই তারা অনেক বড় বড় ফান্ড নিয়ে আসলে মার্কেট, মানে যেটা ইন্ডিয়াতে হয়েছে, আমরা দেখছি এইচডিএফসি ব্যাংক, ওদের খুব নাম করা ব্যাংক, এইচডিএফসি ফান্ড আছে, অনেক ব্যাংকের অনেক ফান্ড আছে, অ্যাক্সিস ফান্ড আছে, তো আমাদের এখানে কিন্তু এই ধরনের কিছুই নাই। দর্শক, দেশের অর্থনীতিকে টেনে তুলতে বর্তমান সরকার যার পর নাই চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিদেশি বিনিয়োগ আনার জন্য তৈরি করা হচ্ছে উপযোগী পরিবেশ, কিন্তু অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত শেয়ার বাজারের দিকে অনেকটা অমনোযোগী সরকার, এমনটাই চলছে অভিযোগ। যদিও সরকার শেয়ার বাজার ভালো করতে বেশ আন্তরিক, কিন্তু মানুষ কিভাবে বুঝবে সরকার শেয়ার বাজারকে গতিশীল করতে চায়? কিভাবে প্রমাণ করবে বর্তমান আকর্ষণহীন শেয়ার বাজারকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার আন্তরিক? ভারতের পুঁজিবাজারে কারা বিনিয়োগ করছে? ভারতের পুঁজিবাজারে আজকে আমেরিকান পেনশন ফান্ড বিনিয়োগ হচ্ছে, আজকে ব্রিটিশ পেনশন ফান্ড বিনিয়োগ হচ্ছে, ভারত সরকারের পেনশন ফান্ড বিনিয়োগ হচ্ছে, আজকে জাপানের নোমুরার পেনশন ফান্ডের টাকা সেখানে বিনিয়োগ হচ্ছে, আজকে ইংল্যান্ডের প্রুডেন্সিয়াল, আইসিআইসিআই, এই ধরনের অনেক বিগ শর্ট বিদেশি বড় বড় পেনশন ফান্ডগুলো কিন্তু ভারতে অ্যাক্টিভ। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে দেখেন আমাদের সরকারের পেনশন ফান্ডে আমাদের মার্কেটে অ্যাক্টিভ না, তাহলে বিদেশিরা কেন আসবে? এখন সরকার যদি আন্তরিক হয়, সরকার যদি তার বিভিন্ন এমপ্লয়ীদের পেনশন ফান্ডের টাকা ইকুইটি মার্কেটে, তো শুধু ইকুইটি কেনা বেচা হয় না, সেখানে ট্রেজারি বন্ড বেচা কেনা হয়, অনেক রকম বন্ড আসে। সরকার যদি এই ধরনের প্রজেক্টে যদি বিনিয়োগ করে, তাহলে সাধারণ মানুষ আস্থা পাবে যে সরকার তো বিনিয়োগ করতেছে, তখন সরকারও শেয়ার মার্কেটের প্রতি আন্তরিক হবে। আজকে আপনারা দেখেন ভারতের প্রতি বছরের বাজেটের যদি বাজেট যদি 30,000 কোটি টাকা হয়, 30 লাখ কোটি টাকা, তাদের 1 লক্ষ কোটি টাকা একটা ফিগার থাকে যে তারা ক্যাপিটাল মার্কেট থেকে নিবে। হ্যাঁ, দেখবেন সরকারি শেয়ারগুলো ছেড়ে তারা নিচ্ছে, যার ফলে শেয়ার মার্কেট পড়ে গেলে সরকার সাথে সাথে কিন্তু অ্যালার্ট হয়ে যায়, তারা কিন্তু ডিক্লেয়ার দেয় যে না, আমরা আমাদের শেয়ার বাইব্যাক করে নিব। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে আজকে সরকারের কোনো ইনভেস্টমেন্ট নাই, আপনার এই ধরনের জিনিসগুলো নাই, যে কারণে মার্কেটের প্রতি কারো কোনো আকর্ষণ নেই, পুঁজিবাজার পুরো একটা আকর্ষণহীন মার্কেটে পরিণত হয়েছে। দর্শক, স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত আরেকটি প্ল্যাটফর্ম রয়েছে যার নাম এসএমই। এই মার্কেটে বর্তমান তালিকাভুক্ত 20 কোম্পানির মধ্যে বেশিরভাগ রয়েছে নাজুক পর্যায়ে। স্বল্প মূলধনী কোম্পানিগুলোর জন্য এ মার্কেট তৈরি করা হলেও বিগত কমিশনের আমলে এ মার্কেটকে করা হয় ঘুষ ও দুর্নীতির অভয় আরণ্যে। উৎপাদন বন্ধ, প্লেসমেন্ট বাণিজ্য, কারসাজি চক্রের আন্ডারগ্রাউন্ডের কোম্পানিগুলো এই এসএমই মার্কেটে তালিকাভুক্ত। ওটিসি থেকে মালিকানা পরিবর্তনের মাধ্যমে এসএমই মার্কেটে তালিকাভুক্ত করিয়ে অনেকে হাসিল করেছেন ফায়দা, অথচ বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণ করার পর এখনো পর্যন্ত নজর দেয়নি এই দিকে। খুব শীঘ্রই আবার এসব কোম্পানি তালিকাভুক্ত হবে মূল মার্কেটে। দর্শক, এবারে বিনিয়োগ শিক্ষা পর্ব। বর্তমান শেয়ার বাজার ভালো কোম্পানিগুলোর দিকে করছে ভালো আচরণ। আগামী 3 মাসে ভালো মৌলভিত্তির কোম্পানিগুলোর শেয়ার দরে ইতিবাচক পরিবর্তন আসবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তাই এই সময় যেসব বিষয় খেয়াল রাখা জরুরি, প্রথমত অধৈর্যরাই ভুল পথে পা বাড়ায় ও ক্ষতির সম্মুখীন বেশি হয়, তাই শেয়ার বাজারে ধৈর্যের কোনো বিকল্প নেই। বিশৃঙ্খলভাবে বিনিয়োগ করে ক্ষতির সম্মুখীন না হয়ে অত্যন্ত সুশৃঙ্খলভাবে নির্দিষ্ট সংখ্যক শেয়ারে তথ্য পর্যালোচনা সাপেক্ষে নিশ্চিত হয়ে কম সংখ্যক ট্রেডের মাধ্যমে বিনিয়োগ করলে আসবে সফলতা। দুশ্চিন্তা আপনাকে অনিয়ন্ত্রিত ট্রেড করতে সহায়তা করে, তাই দুশ্চিন্তা পরিহার করে নিয়ন্ত্রিত ও কম সংখ্যক ট্রেডের মাধ্যমে মুনাফা অর্জন করতে হবে। শিওর শট নিতে হবে। বাতাসে ভাষা খবর বিশ্বাস করবেন না। আপনি চোখ ও কান খোলা রাখলে চারিদিকে শুধু খবর পাবেন মিথ্যা, এতে আপনার ক্ষতি হবার সম্ভাবনাই বেশি। তাই নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক খবরে বিশ্বাস রাখবেন ও কার্যকরী পদক্ষেপ নেবেন। সঠিক শিক্ষার বিকল্প নেই। একজন সফল বিনিয়োগকারী হতে হলে কোম্পানির সকল তথ্য সম্পর্কে জানতে হবে ও বিনিয়োগের জন্য ভালো কোম্পানির অ্যানালাইসিস করতে হবে। দর্শক, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের ফলে আন্তর্জাতিক শেয়ার বাজারে বয়ে গেছে এক টর্নেডো, যেখানে পুঁজি হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন বিনিয়োগকারীরা। অবশ্য 3 মাস স্থগিতের খবরে কিছুটা ফিরেছে সাময়িক স্বস্তি। চলুন দেখে আসি কেমন গেল সাপ্তাহিক আন্তর্জাতিক শেয়ার বাজার পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের ডাও জোন্সের সূচক গেল 5 দিনে 2.35% কমে দাঁড়িয়েছে 39,594 পয়েন্ট। এছাড়া S&P ইন্ডেক্স 2.38% কমে দাঁড়িয়েছে 5,268 পয়েন্ট। এমনিতেই পতনের ধারাবাহিকতায় ছিল ইউরোপের বেশিরভাগ শেয়ার বাজার, তার উপর যুক্তরাষ্ট্রে পাল্টা শুল্ক যেন মরার উপর খাড়ার ঘা। গেল 5 দিনে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 6.63 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 7,913 পয়েন্ট। এছাড়া জার্মানির ডেক্স ইন্ডেক্স
5.32% কমে দাঁড়িয়েছে 20,563 পয়েন্ট। যুক্তরাষ্ট্র ও ইউরোপের শেয়ার বাজারগুলো যেখানে ট্রাম্পের এক আওয়াজেই ধসে পড়েছে, সেখানে এশিয়ার শেয়ার বাজার তো আগেই শেষ। গত 5 দিনে জাপানের শেয়ার বাজার নিক্কি 225 ইন্ডেক্স 0.53% কমে দাঁড়িয়েছে 33,601 পয়েন্ট। চীনের শেয়ার বাজার সাংহাইসি কম্পোজিট 3.13% কমে দাঁড়িয়েছে 3,237 পয়েন্ট। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স 1.27% কমে দাঁড়িয়েছে 75,318 পয়েন্ট। এছাড়া পাকিস্তানের করাচি 100 ইন্ডেক্স 1.78% কমে দাঁড়িয়েছে 1,15,706 পয়েন্ট। দর্শক, শেয়ার টকের 17তম পর্ব আজকে এ পর্যন্তই। আগামী পর্বে হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুক পুঁজিবাজার, ভালো থাকুক বিনিয়োগকারীরা। আল্লাহ হাফেজ।